আসসালামু আলাইকুম। তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হইলাম, সেটা হচ্ছে সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ এবং পরবর্তী সেশনটাতে আমরা হচ্ছে হাইব্রিডাইজেশন বা অরবিটাল সংকরায়ন নিয়ে আলোচনা করব। তোমরা জানো অরবিটাল সংকরায়ন থেকে প্রতি বছরই কোশ্চেন এসে থাকে, বোর্ড কোশ্চেন, ঠিক না? তারপরেও দেখা যায় এডমিশন টেস্ট, দেন হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট বলি, ইউনিভার্সিটি এডমিশন টেস্ট, সব জায়গায় হচ্ছে কি আসে অরবিটাল হাইব্রিডাইজেশন নিয়ে এমসিকিউ আসতে দেখা যায়। তো এখন ওই এমসিকিউগুলো সহ ওই এমসিকিউগুলো কীভাবে শর্টকাটে আমরা সলভ করব, সাথে হচ্ছে কিভাবে আমরা সিকিউ অ্যান্সার করব, সবগুলা ইন ডিটেলস ইন ডেপথ ক্লাস থাকবে এখানে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সমযোজী বন্ধনের শ্রেণীবিভাগ। সমযোজী বন্ধন তো আমরা জানি আমাদের বন্ধন টোটাল 3 প্রকার আছে, আরও অনেক প্রকার আছে, মেজর 3 প্রকার আমরা জানি: আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের ধাতব বন্ধন, ঠিক না? তাছাড়াও আরও কিছু আছে, ভ্যান ডার ওয়েলস ফোর্স আছে, সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে আমরা কখন একটা বন্ধনকে আয়নিক বন্ধন বলবো, কখন একটা বন্ধনকে সমযোজী বন্ধন বলবো? আয়নিক বন্ধন হচ্ছে ধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন, সেটাকে বলি আমরা আয়নিক বন্ধন। আর সমযোজী বন্ধন কখন বলি? সমযোজী বন্ধন বলি অধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন, সেটা হচ্ছে সমযোজী বন্ধন, ঠিক আছে? তো দেখো, খেয়াল করো, তাইলে আমরা সমযোজী বন্ধন যেটা দেখলাম, অধাতু অধাতুর মধ্যে বন্ধন, সাপোজ HCl, আমরা যদি HCl নিয়ে কথা বলি, এখানে দেখো এই দুইটাই হচ্ছে কি ইলেকট্রন শেয়ার করে এখানে হচ্ছে একটা সমযোজী বন্ধন তৈরি করছে, সমযোজী বন্ধন তৈরি করছে। অথবা আমরা যদি আন্তঃ হ্যালোজেন বন্ধনগুলো নিয়ে কথা বলি, যেমন Cl2, তারপর হচ্ছে I2, এরা প্রত্যেকেই হচ্ছে অধাতু। তাহলে অধাতু আর অধাতুর মধ্যে যে বন্ধন, তাকে বলবো আমরা সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনের যদি আমরা শ্রেণীবিভাগ করি, এখানে হচ্ছে দুই ধরনের বন্ধন দেখা যায়। একটা হচ্ছে পাই বন্ধন, একটাকে আমরা বলি পাই বন্ধন, আরেকটা হচ্ছে সিগমা বন্ধন। আরেকটা কি ভাইয়া? সিগমা বন্ধন। তো তোমরা দেখা যায় সিগমা রোল বোঝো, কিন্তু সিগমা বন্ধন বোঝো না অনেকে। তাহলে দেখো, পাই বন্ধন আমরা কোনটাকে বলি? পাই বন্ধন হচ্ছে আমরা এভাবে লিখি পাই বন্ধন, আর সিগমার সাইনটা হচ্ছে এরকম, সিগমা বন্ধন। পাই বন্ধন কখন হয়? পাই বন্ধন হচ্ছে একদমই দুর্বল বন্ধন। পাই বন্ধন হচ্ছে উইক বন্ড, ঠিক আছে? উইক বন্ড, উইক বন্ড। যখন আমাদের দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন গঠিত হয়, তোমরা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি যখন পড়বা, তখন দেখবা এখানে কার্বন কার্বন দ্বিবন্ধন গঠিত হইতেছে, তখন আমরা বলতেছি এটাকে অ্যালকিন। যখন কার্বন কার্বন ত্রিবন্ধন গঠিত হইতেছে, তখন আমরা বলতেছি অ্যালকাইন। তো এরকম দ্বিবন্ধন আবার ত্রিবন্ধন গঠিত যে হইতেছে, এগুলাকে আমরা বলি কি? এগুলাকে বলি আমরা পাই বন্ধন। এগুলাকে ক্লাসিফাই করি পাই বন্ধনে। তাহলে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনকে কি বলি? পাই বন্ধন বলি। দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধনকে কি বলি? পাই বন্ধন বলি। আর পাই বন্ধন মনে রাখবা একটা উইক বন্ড। এবার যদি আমরা বলি সিগমা বন্ধন কোনগুলা? যেগুলো হচ্ছে শক্তিশালী, দন্ত স দিয়ে সিগমা, এস দিয়ে হচ্ছে স্ট্রং, মনে রাখবা, বা স দিয়ে শক্তিশালী বন্ধন, ঠিক আছে? শক্তিশালী বন্ধন। তাহলে এই যে সিগমা বন্ধন, শুধুমাত্র সিগমা বন্ধন হচ্ছে একক বন্ধন। সিগমা বন্ধন কি? একক বন্ধন। যেহেতু আমরা বলছি দ্বিবন্ধন আর ত্রিবন্ধন কি? পাই বন্ধন, তাহলে আর বাকি থাকে একক বন্ধন। তাহলে একক বন্ধন হচ্ছে সিগমা বন্ধন, ঠিক আছে? সিগমা বন্ধন হচ্ছে শক্তিশালী বন্ধন। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল নেই, সে CH4, যদি আমরা এটার গাঠনিক সংকেতটা দেখি, একটা কার্বন 4টা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করতেছে। দেখো এখানে কোনো বন্ধনই দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন না, তার মানে প্রত্যেকটা বন্ধন আমাদের কি? সিগমা বন্ধন। প্রত্যেকটা বন্ধন কি? সিগমা বন্ধন। যদি আরেকটা নেই, CH3, CH2, আচ্ছা CH ডাবল বন্ড C, আচ্ছা এখানে 1 2 3 4, ঠিক আছে, ডাবল বন্ড C, ডাবল বন্ড আমরা যদি C দিই এখানে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আরেকটা সিঙ্গেল বন্ড, তাহলে এখানে একটা CH দেওয়া যায়, C, ট্রিপল বন্ড CH। খেয়াল করো, CH3 CH, আচ্ছা এখানে যে বন্ধনগুলো দেখলাম, এখানে যে একক বন্ধন, একক বন্ধন সবগুলা কি? সিগমা বন্ধন। আর দ্বিবন্ধন ত্রিবন্ধন কি বলছি ভাইয়া? দ্বিবন্ধন ত্রিবন্ধন বলছি পাই বন্ধন। তাহলে দেখো এখানে ফার্স্ট যে বন্ধনটা আছে, এটা যদি আমরা ভেঙে গাঠনিক সংকেত আকারে লিখি, তাহলে এরকম আসতেছে
তিনটা হাইড্রোজেন, একটা কার্বন, তারপরে এটার সাথে হচ্ছে আরেকটা কার্বন, একটা হাইড্রোজেন, দেন হচ্ছে ডাবল বন্ড সি, তারপর একটা হাইড্রোজেন, ওকে, তারপর হচ্ছে আরেকটা কার্বন, এখানে ট্রিপল বন্ড সিএইচ, সিএইচ। এখানে খেয়াল করো, ইজিলি আমরা হচ্ছে কোনটা সিগমা বন্ড কোনটা পাই বন্ড লিখতে পারবো। এই যে এখানে সবগুলো হচ্ছে কি, সবগুলো হচ্ছে সিগমা বন্ড, সবগুলো কি সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা বন্ড, এটাও সিগমা। আর এখানে সবগুলো দেখো একক বন্ধন। এবার যদি আমরা পাই বন্ড হিসাব করি, এখানে হচ্ছে দেখো এই প্রথমটা হচ্ছে সিগমা বন্ড, বাট দ্বিতীয় যেটা আছে আমরা অন্য কালার দিয়ে দেখাই, সেকেন্ড যেটা দেখলাম এটা হচ্ছে পাই বন্ড। নট নেসেসারি যে এটাই সিগমা বন্ড হওয়া লাগবে, এটা সিগমা বন্ড হইতে পারবে না, এরকম না। যেখানে দুইটা বন্ধন থাকবে তার যে কোনো একটা হবে সিগমা বন্ড, আর বাকি যতগুলো বন্ধন থাকবে সেগুলো হবে পাই বন্ড। যেমন দেখো এখানে ত্রিবন্ধন আছে না, এখানে শুধুমাত্র একটা বন্ড হবে সিগমা বন্ড, বাকিগুলো কি হবে পাই বন্ড। তার মানে সব দ্বিবন্ধন ত্রিবন্ধনের সবগুলা কিন্তু আমাদের কি না, আমাদের পাই বন্ড না, সবগুলা পাই বন্ড না। এখানে একটা হচ্ছে অলওয়েজ সিগমা বন্ড থাকবে আর বাকিগুলো হচ্ছে পাই বন্ড থাকবে। যেমন দেখো এখানে যে দুইটা বন্ধন আছে এরা হচ্ছে কি পাই বন্ড, তাহলে সিগমা বন্ড কোনটা, সিগমা বন্ড হচ্ছে থার্ড যে বন্ডটা আছে এটা আমরা বলবো সিগমা বন্ড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ওভারঅল আমাদের সিগমা বন্ড আর পাই বন্ড নিয়ে কথাবার্তা। তাহলে যে কোনো দ্বিবন্ধন বা ত্রিবন্ধনে মনে রাখবা এখানে একটা বন্ধন থাকে সিগমা বন্ড আর বাকি যতগুলো বন্ধন থাকবে সেগুলো কি হবে, পাই বন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা মোটামুটি শেষ, এগুলো নিয়ে আর কথা নাই। দেখো আমরা যদি অরবিটালগুলো আরেকবার রিকল করি, আমাদের অরবিটাল কি কি আছে দেখো তো ভাইয়া। এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, দেন হচ্ছে ডি অরবিটাল আছে, আর এফ অরবিটাল আছে। মনে আছে তো, আমরা গুণগত রসায়নে পড়ছিলাম। তাহলে এস অরবিটালের শেপটা কীরকম, শেপটা হচ্ছে গোলক আকৃতির। আচ্ছা, পি অরবিটালের মধ্যে আবার তিনটা আছে, একটা হচ্ছে পি এক্স, একটা পি ওয়াই, একটা হচ্ছে পি জেড, তাই না। একটা হচ্ছে বললাম পি জেড, লিখছি পি ওয়াই। আচ্ছা, একটা হচ্ছে পি জেড। তাহলে খেয়াল করো এখানে পি এক্সের শেপটা কীরকম, এক্স অক্ষ বরাবর ডাম্বেল আকার, এক্স অক্ষ বরাবর ডাম্বেল আকার, তাই না। পি ওয়াই এর শেপটা কীরকম ভাইয়া, পি ওয়াই এর শেপটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল আকার, তাহলে ওয়াই অক্ষ হচ্ছে এটা, তাহলে ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল আকার। পি জেড এর শেপটা কীরকম, জেড অক্ষ বরাবর ডাম্বেল আকার। তাহলে আমরা যদি ডাম্বেল জেড অক্ষটা আঁকি, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, তাহলে এটা জেড এক্সিস, তাহলে জেড অক্ষ বরাবর ডাম্বেল আকার হচ্ছে পি জেড, ঠিক আছে। এবার ডি তো অনেকগুলো আছে তাই না, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এখানে প্রথম যে চারটা বললাম, প্রথম চারটা শেপ হচ্ছে ডাবল ডাম্বেল আকৃতির, ডাবল ডাম্বেল আকৃতি, ঠিক আছে। এটা হচ্ছে ডি এর শেপ। এখন খেয়াল করো ডি জেড স্কোয়ার যেটা আছে, ডি জেড স্কোয়ার লাস্টেরটা আর কি, আমরা টোটাল কয়টা বললাম দেখো, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এটা হচ্ছে ডি জেড স্কোয়ার। এই ডি জেড স্কোয়ারের শেপটা হচ্ছে এরকম, হ্যাঁ ডাম্বেল আকৃতির। তারপরে এদের কিন্তু ডাবল ডাম্বেল আকৃতির হয় না, এটাতে কি হয়, আমরা বাকি যে ডি এর অরবিটালগুলো আছে এগুলোর মধ্যে কিন্তু ডাবল ডাম্বেল আকৃতির, এটা লিখে দেয় আগে, ডাবল ডাম্বেল আকৃতির। বাট যেটা হচ্ছে ডি জেড স্কোয়ার সেটার ক্ষেত্রে দেখা যায় এরকম একটা ডাম্বেল থাকে আর এখানে একটা রিংয়ের মতো থাকে, ঠিক আছে। এখানে একটা কিসের মতো থাকে, রিংয়ের মতো। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে এমসিকিউতে যদি কোশ্চেন আসে কোন ডি অরবিটালের ক্ষেত্রে রিং থাকে, কোন ডি অরবিটালের ক্ষেত্রে রিং থাকে, তাহলে কি বলবা, অ্যান্সারটা হবে ডি জেড স্কোয়ার। অ্যান্সারটা হবে কি ভাইয়া, অ্যান্সারটা হবে ডি জেড স্কোয়ার। আশা করি মনে থাকবে। এরপরে এফেরটা হচ্ছে আমাদের তেমন লাগবে না, এফেরটা দরকার নেই। তাহলে এগুলার মধ্যে দিয়ে আমরা চলে যাব আর কি, পার করে যাব। তাহলে খেয়াল করো আমরা এখন চলে যাই অরবিটাল অধিক্রমণ, ঠিক আছে। আমরা এখন চলে যাব অরবিটাল অধিক্রমণে। খেয়াল করো এখানে প্রথমে হচ্ছে আমরা যে অরবিটালগুলো দেখলাম, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, আমরা এস আর পি এর মধ্যে অধিক্রমণ দেখব। আচ্ছা, অধিক্রমণ মানে কি, বারবার বলতেছি অধিক্রমণ কথার মানে হচ্ছে ওভারল্যাপিং, মানে একটার উপর একটা বসে গেছে, এটারে বলি আমরা অরবিটাল অধিক্রমণ। তাহলে অরবিটাল ওভারল্যাপিং। তাহলে খেয়াল করো
এখানে এস অরবিটাল আছে, আমরা যদি এস অরবিটাল আর এস অরবিটাল মানে নিজেদের মধ্যে ওভারল্যাপিং দেখতে চাই, নিজেদের মধ্যে অধিক্রমণ দেখতে চাই, তাহলে তখন কি হবে, এস অরবিটাল আর এস অরবিটাল লেগে যাবে, ঠিক না? তাহলে এস অরবিটাল যদি লেগে যায় এরকম একটা গঠন হবে, তারপরে কি হবে, এটা ফার্দার এরকম দেখা যাবে, ঠিক না? এরকম দেখা যাবে, এস অরবিটালটা দেখতে কীরকম, এরকম দেখা যাবে। পি অরবিটাল আর পি অরবিটাল যদি অধিক্রমণ হয়, দেখো পি অরবিটাল এরকম, আবার আরেকটা পি অরবিটাল, দুইটা মিলে এরকম হবে, ঠিক আছে? পি অরবিটালের ক্ষেত্রে এরকম হবে। এবার খেয়াল করো, আচ্ছা আমি একটু ভুল আঁকছি মনে হয়, সরি, একটু দেখো, এটার ক্ষেত্রে হচ্ছে একটা তো আরেকটা, ঠিক আছে? আমি একবার এঁকে ফেলছি। তাহলে পি অরবিটালের মধ্যে অধিক্রমণ। এবার যদি আমরা দুইটার মধ্যে মিক্সচার গঠন করি, একটা হচ্ছে এস অরবিটাল আর পি অরবিটালের মধ্যে যদি অধিক্রমণ হয়, তখন কি হবে, এস এর শেপ দেখতে এরকম, পি এর শেপ দেখতে এরকম, তাহলে দুইটা মিক্স হয়ে যাবে, এস পি, ঠিক আছে? তাহলে আশা করি জিনিসগুলো বুঝছো। একটা দেখালাম এস অরবিটালের মধ্যে অধিক্রমণ, একটা দেখালাম পি অরবিটালের মধ্যে অধিক্রমণ, আরেকটা হচ্ছে এস পি এর মধ্যে অধিক্রমণ। তো এগুলো দেখাইতেছি, এগুলো হচ্ছে আমাদের ফাউন্ডেশন বা বেস, কার জন্য আমরা হচ্ছে হাইব্রিডাইজেশন পড়ব, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো চলো, পাই বন্ধন নিয়ে তো আমরা জানি, পাই বন্ধন সিগমা বন্ধন নিয়ে একদম ডিটেলস আলোচনা করছি। তাহলে এখন আমাদের টপিক আসে অরবিটাল হাইব্রিডাইজেশন জিনিসটা কি। তো চলো আমরা হচ্ছে নোট অন করি। অরবিটাল হাইব্রিডাইজেশন, এখানে আমরা যে থিওরিটা বলবো সেটা হচ্ছে আলু ভর্তা থিওরি, ঠিক আছে? আলু ভর্তা থিওরি। দেখো, আলু ভর্তা থিওরি, তো আমাদের একটা যৌগ গঠন হওয়ার জন্য, স্টেবল একটা যৌগ গঠন হওয়ার জন্য দেখা যায় প্রত্যেকটা মৌলেরই হাইব্রিডাইজেশন হয়ে যৌগ গঠন করা লাগে। কি হওয়া লাগে ভাইয়া? হাইব্রিডাইজেশন হয়ে যৌগ গঠন করা লাগে। প্রত্যেকটা মৌলের হাইব্রিডাইজেশন হয়ে যৌগ গঠন করা লাগে, এটা মাথায় রাখো। এখন আমরা অত কঠিন কিছু পড়বো না, সোজা জিনিস পড়বো, আলু ভর্তা থিওরি। এখন আমারে বলেন আলু ভর্তা বানাইতে কি লাগে? ধরেন এই আলু ভর্তা বানাইতে আপনাদের ফ্রেন্ড 4 জনকে আমি দায়িত্ব দিলাম। এই 4 জন ফ্রেন্ড বাজার থেকে 4 ধরনের আলু আনলো। একটা আলু দেখতে গোলাকার, আবার কিছু আলু দেখতে দেখা যায় ত্রিভুজাকার, যদিও এগুলো পাওয়া পসিবল হয় না। তারপরে কিছু আলু আছে এরকম লম্বা আকৃতির, আবার কিছু আলু হইতে পারে এরকম এলোমেলো আকৃতির, ঠিক আছে? তো প্রথম স্টেজটা কি হবে? প্রথম স্টেজটা হবে আমরা এই 4 ধরনের আলু ভর্তাকে একদম ভালো মতো ধুয়ে মেখে কষলে একটা বাটির মধ্যে কি করব ভাইয়া? একটা কাই বানাবো, ঠিক আছে? মানে একদম বানায় ফেলবো। বানানোর পরে কি হবে বললাম, তারপর এটার মধ্যে লবণ মরিচ সুন্দর করে সুস্বাদু জিনিসপত্র মিশাবো। তারপর হচ্ছে 4 ধরনের আলুর গোল্লা বানাবো, যেহেতু আমরা 4 জন বন্ধু খাবো তাই, ঠিক আছে? 4 ধরনের আলুর গোল্লা বানাবো, এবং এগুলার বৈশিষ্ট্য হচ্ছে এদের শেপ সেম, মানে সম আকৃতির। এদের শেপ কীরকম? একদম সেম, হুবহু সেম। তাইলে শেপ হচ্ছে সম আকৃতির। আরও কিছু বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে সমসংখ্যক, মানে কয়টা? 4টা আমি আলু আনছি, একদম 4টাই আলুর ভর্তার গোল্লা তৈরি করছি। তাহলে খেয়াল করো, এরা হচ্ছে সমসংখ্যক, এবং আমি আরেকটা জিনিস অ্যাড করে দেই, সমশক্তি সম্পন্ন, ঠিক আছে? তাহলে নিয়ে আসলাম সমশক্তি সম্পন্ন, ঠিক আছে? দেখো, এই 4টা আলুর 4 ধরনের পাওয়ার ছিল। এখন আমরা হচ্ছে, কারণ সমশক্তি না, দেখা যায় এখানে বিষম শক্তি ছিল, ঠিক না? এটাতে কার্বোহাইড্রেট যেরকম, এটাতে কার্বোহাইড্রেট কিন্তু সেম না, ঠিক না? তাহলে একটা মানে ডিসপ্রপোর্শন ছিল, এটারে আমরা হচ্ছে প্রপোর্শন করছি, প্রপোর্শন করে কি করলাম? সমশক্তি সম্পন্ন করলাম। তাহলে এই বৈশিষ্ট্যগুলা মনে রাখবা, ঠিক আছে? তাহলে আমরা আলু ভর্তা থিওরি দিয়ে হাইব্রিডাইজেশন করব, ঠিক আছে? সাপোজ আমরা একটা এক্সাম্পল নিই, আমরা এখন আলু ভর্তা থিওরির এক্সাম্পল যদি পরীক্ষার হলে লিখি তাহলে তো হচ্ছে স্যাররা মার্ক দিবে না, তাই না? তাহলে আমরা একটা এক্সাম্পল নিই, ধরো কার্বন 6, তাই না ভাইয়া? কার্বন 6, এই 6 যে কার্বন আছে, কার্বনকে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন কি হবে দেখো, 1s2 2s2 2p2, ঠিক আছে? এটারে যদি আমি ভাঙায় লিখি, কি হবে? যদি উত্তেজিত করি কার্বনকে, তখন হচ্ছে 1s2 2s2, হ্যাঁ,
2p x 2p y আর হচ্ছে 2p z, তাই না? এটাই তো হবে। এবার খেয়াল করো, আমরা অ্যাসেটটা এখন না লিখি, আচ্ছা 2s। এখন উত্তেজিত যখন করব তখন এই যে দুইটা ইলেকট্রন আছে এটা থেকে লাফ দিয়ে ইলেকট্রন জেডে চলে যাবে, তার মানে এখানে ইলেকট্রন আসবে একটা, এখানেও একটা, এখানেও একটা। আগে এখানে দুইটা ছিল, এখন এখান থেকে ইলেকট্রনটা এখানে চলে গেছে, যার কারণে দেখো কার্বনের যোজনী হয়ে গেছে কত, 4। কার্বনের যোজনী হয়েছে কত, 4। আমরা জানি যোজনী মানে হচ্ছে একটা মৌলের সর্বশেষ কক্ষপথে যতগুলো বিজোড় ইলেকট্রন থাকে তাকে বলা হয় যোজনী। ওকে, তাহলে খেয়াল করো এখানে কার্বনের যোজনী পেলাম 4, ঠিক আছে। এখানে দেখো শেষ কক্ষপথে একটা এস আছে আর পি আছে কয়টা, পি আছে 3টা, এস আছে একটা, পি আছে কয়টা, 3টা, ঠিক আছে। আমরা ওই অনুযায়ী লিখতেছি, আমরা কিন্তু এখনও সংকরায়নে যাই নাই, আমরা একদম ইজি ইজি জিনিস পড়াইতেছি, আশা করি তোমরা এটা বুঝতেছো। তাহলে এখানে এস আছে একটা, পি আছে 3টা, তাহলে এটার শেপটা আমরা লিখে ফেলি। এস এর শেপ হচ্ছে গোলক আকৃতি, পি এক্স এর শেপ এক্স অক্ষ বরাবর ডাম্বেল আকৃতি, পি ওয়াই এর শেপ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ডাম্বেল আকৃতি, পি জেড এর শেপ হচ্ছে জেড অক্ষ বরাবর ডাম্বেল আকৃতি, ঠিক আছে। এটা লিখলাম। এখন আমরা আলু ভর্তা থিওরির মতো আলু ভর্তা থিওরি যেটা পড়ছি সেটার মতো করে এই 4টা অরবিটালকে একসাথে করে একদম মাখায়ে সম আকৃতির, সম শক্তি সম্পন্ন এবং এবং সমান সংখ্যক অরবিটাল তৈরি করব। এখানে যে 4টা আছে 4টাই তৈরি করব, ঠিক আছে। তাহলে দেখো এদেরকে মাখায়ে যদি আমি ভালো মতো, এটা এস, এটা পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড, এদেরকে মাখায়ে যদি আমি সমশক্তি সম্পন্ন সম আকৃতির সম সংখ্যক অরবিটাল তৈরি করি, তাহলে এটা কীরকম হবে দেখতে? এটা দেখতে হবে অনেকটা এরকম। দেখো 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। এদের আমি একটা নাম দিলাম, এটার নাম তো দিয়েছিলাম আলু ভর্তার গোল্লা, এটার নাম কি দিব? এটার নাম দিলাম আমি একটু কঠিন দিলাম সাই 1, সাই 2, সাই 3, সাই 4। তাহলে এটার মধ্যে ইলেকট্রন কয়টা কয়টা ছিল? এসে একটা 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 করে ছিল, তাহলে এটার মধ্যে কয়টা থাকবে? সবগুলোর মধ্যে একটা একটা করে থাকবে। দেখো আমাদের কথা মিলছে কিনা। আমাদের কথা ছিল সম আকৃতির, দেখো সমান আকৃতির, তারপর সমসংখ্যক অরবিটাল তৈরি করছে, সমসংখ্যক 4টা ছিল 4টাই আছে, তারপর হচ্ছে সমশক্তি সম্পন্ন, প্রত্যেকটার শক্তি কি সেম। এখানে দেখো এস অরবিটালের যে শক্তি পি অরবিটালের কি একই শক্তি? পি এক্স এর যেরকম শক্তি পি ওয়াই এর কি একই শক্তি? না। তাহলে আমরা এই সবগুলাকে মিক্স আপ করে সমশক্তি সম্পন্ন একটা জিনিস তৈরি করলাম, ঠিক আছে। এখন তাহলে আমাদের অরবিটাল সংকরায়ন নিয়ে যদি আমি বলি, এবার অরবিটাল সংকরায়ন নিয়ে যদি বলি, সংজ্ঞাটা কি আসবে জানো? অরবিটাল হাইব্রিডাইজেশন, সংকরায়নের সংজ্ঞাটা যদি আমরা বলি, দেখো সংজ্ঞাটা যদি বলি, বিক্রিয়াকালে কোনো পরমাণুর যোজ্যতা স্তরের, ঠিক আছে, মিলাই দেখো, কোনো পরমাণুর যোজ্যতা স্তরের মানে যোজ্যতা স্তর মানে কি? শেষ কক্ষপথের যেই শেষ কক্ষপথটা আর কি, যোজ্যতা স্তরের বিভিন্ন অরবিটাল, বিভিন্ন শক্তির অরবিটাল সমূহ পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সমশক্তির অরবিটাল তৈরি হওয়ার প্রক্রিয়াকে বলা হয় অরবিটাল হাইব্রিডাইজেশন, ঠিক আছে। তাহলে দেখো আমরা যে এক্সাম্পলটা নিয়েছিলাম এখানে, এই এক্সাম্পলটা দেখো বিভিন্ন শক্তির, তাহলে আমরা দেখলাম যে কোনো মৌলের যৌগ গঠনের সময় বিভিন্ন শক্তির অরবিটালগুলোকে একই সাথে মিশ্রিত করে, পরস্পরের সাথে মিশ্রিত করে সমশক্তির, সম আকৃতির, সমসংখ্যক যে অরবিটাল তৈরি করার প্রক্রিয়া তাকে আমরা বলি হাইব্রিডাইজেশন। আশা করি এটা একদমই ক্লিয়ার হয়ে গেছে। এবার খেয়াল করো, এখন এটা দিয়ে আমরা কি করব? এই যে সমশক্তি অরবিটাল বানাইলাম, এটা দিয়ে আমরা কি করব সেটাই আমরা দেখব। তো এই যে 4টা আমরা পাইলাম, একটা এস আর 3টা পি, ঠিক আছে। এই টোটাল 4টা অরবিটাল একই সাথে মিশ্রিত করে দেখো এমনভাবে একটা আকৃতি তৈরি করব যে আকৃতিতে এদের বিকর্ষণ ক্ষমতাটা একদম সর্বনিম্ন হবে, ঠিক আছে। সাপোজ আমাদের এটার সাথে, আচ্ছা আমি দেখাইতেও পারতেছি না, চতুস্তলক গঠনটা দেখানো একটু টাফ, তাহলে খেয়াল করো আমরা এখানেই দেখাই। আমরা যদি এখানেই দেখাই, এই যে একটা, এটার সাথে আরো কয়টা যুক্ত হবে ভাইয়া? এই যে টোটাল 4টা। তাহলে খেয়াল করো
এখানে যে একটা, এটার সাথে বাকি এই তিনটা যে যুক্ত হবে, হওয়ার পরে একটা হাইব্রিড যৌগ তৈরি করতেছে, এদের বিকর্ষণ ক্ষমতা থাকবে এখানে সর্বনিম্ন, ঠিক আছে? এরা কিন্তু একসাথে লেগে থাকতেও পারতো, ঠিক না? এরা এখানে এরকমভাবেও লেগে থাকলে পারতো, কিন্তু না, আমাদের কথা হচ্ছে বিকর্ষণ শক্তি সর্বনিম্ন হবে যে অবস্থায়, সে অবস্থায় থাকবে, ঠিক আছে? তাহলে চলো আমরা তাহলে এক্সাম্পলটা দেখি। আমাদের এই যে হাইব্রিডাইজেশন পড়লাম আমরা, এরকম হাইব্রিডাইজেশন হচ্ছে 3 প্রকার টোটাল, ঠিক আছে? নর্মালি 3 প্রকার। হাইব্রিডাইজেশন কত প্রকার? আচ্ছা, আমাদের সরি আচ্ছা, আমাদের সংকরায়ন কয় প্রকার বললাম? সংকরায়ন বললাম আমরা 3 প্রকার নর্মালি। একটা হইতে পারে sp3 সংকরণ, আবার হইতে পারে sp2 সংকরণ, মানে এখানে একটা s আর দুইটা p, আবার হইতে পারে sp সংকরণ অনলি, ঠিক আছে? আরও হইতে পারে sp3d অথবা sp3d2, অথবা হইতে পারে sp3d3, মানে অনেক টাইপের সংকরণ হইতে পারে, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা ভালো মতো ডিটেলস দেখব, এক্সাম্পল দেখব এবং লাস্টে শর্টকাটটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা না টেনে পুরাটা দেখবা, তাহলে তোমরা আশা করি একদম হাইব্রিডাইজেশনের বস হয়ে যেতে পারবা, ঠিক আছে? তোমরা হাইব্রিডাইজেশন আরেকজনকে পড়াইতে পারবা, এরকম অবস্থায় তোমাদেরকে নিয়ে যাবো। তাহলে শুরু করি আমরা sp3 হাইব্রিডাইজেশন, যেটা নিয়ে কথা বলবো। তো চলো আমরা সেটা দেখি। প্রথমে আসি আমরা sp3 সংকরায়ন। আমরা আসলে একটা শর্টকাট মনে রাখি, কিন্তু শর্টকাটটা কিছু কিছু সময় একটু মানে ব্যতিক্রম আচরণ করে। তাও তুমি মনে রাখবা sp3 সংকরণ মানে হচ্ছে একক বন্ধন যেখানে দেখবা সেগুলো সংকরণ হচ্ছে sp3 সংকরণ। যেরকম আমরা একক বন্ধন মানেই বলছি না সিগমা বন্ড, তো একক বন্ধন মানেই বলবা কি sp3 সংকরণ। এটা হচ্ছে একটা শর্টকাট, ঠিক আছে? এটা থাম্ব রোল জাস্ট, মানে অভিজ্ঞতা থেকে প্রাপ্ত রোল, কিন্তু দেখা যায় সবসময় এটা সেম হয় না। তাহলে sp3 সংকরণ শর্টকাটে কি বলবো? একক বন্ধন যেগুলো আছে না, একক বন্ধন, সেগুলাতে sp3 সংকরণ দেখা যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা দেখতে পারতেছি একটা s আর কয়টা p? 3টা p। একটা s আর কয়টা p? 3টা p, px py pz। আমরা যদি আমরা যদি sp3 সংকরণ দেখতে চাই, তাহলে প্রথম যে এক্সাম্পলটা আসে সেটা হচ্ছে CH4 গঠন, ঠিক আছে? CH4 গঠন, CH4 গঠন করার ক্ষেত্রে আমাদের তাহলে আগে কেন্দ্রীয় পরমাণু চিন্তা করতে হবে। কেন্দ্রীয় পরমাণু এখানে কি? কার্বন। তাহলে কার্বনের আমরা ইলেকট্রন বিন্যাস দেখব, 1s2 2s2 2p2, তাই না ভাইয়া? এখন যদি কার্বনকে আমি উত্তেজিত করি তখন কি হবে? উত্তেজিত করলাম তখন হচ্ছে এখানে আসবে 2px 2py 2pz। তাহলে খেয়াল করো এখানে যে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রন আগে আমরা দিয়ে কাজ সারি। এবার যেহেতু উত্তেজিত করছি, তাহলে তোমার কি হবে? এখান থেকে একটা ইলেকট্রন লাফ দিয়ে এখানে চলে যাবে। কার্বনের যোজনী হলো কত? 4। তাহলে এখানে একটা এস পাইলাম আমরা, কয়টা পি পাইলাম? 3টা পি পাইছি, ঠিক আছে? 3টা পি পাইছি। এখন CH4 এর মধ্যে আমরা যে সংকরণ দেখব সেটা কি সংকরণ এখনই বের করে ফেলবো। তাহলে খেয়াল করো এখানে একটা S, একটা হচ্ছে PX, একটা হচ্ছে PY, একটা হচ্ছে PY, এটা হচ্ছে PZ, ঠিক না? PZ। তাহলে এদেরকে আমরা বলছিলাম ফার্স্ট স্টেজকে ভর্তা বানাবো, ভর্তা বানায় একদম ভালো মতো মাখায় আমরা হচ্ছে এদেরকে কি করব? সমশক্তির সমান সংখ্যক সম আকৃতির 4টা অরবিটাল তৈরি করব। এখন এদেরকে এমনভাবে জোড়া লাগাবো যেন এদের বিকর্ষণ শক্তির মান একদম মিনিমাম হয়। তাহলে খেয়াল করে এদেরকে এমনভাবে জোড়া লাগাবো যেন বিকর্ষণ শক্তি কি হয় ভাইয়া? একদম মিনিমাম হয়। তাহলে বিকর্ষণ শক্তি এই অবস্থায় হচ্ছে কি থাকে? মিনিমাম থাকে। তাহলে খেয়াল করো এই কন্ডিশনে আমরা যদি দেখি,
এই কন্ডিশনে যদি দেখি, এটা হচ্ছে আমাদের কার্বন, এই 4টা অরবিটাল একসাথে লাগাই ফেলছি। এখন খেয়াল করো, এখন কি আসবে? হাইড্রোজেন আসবে। হাইড্রোজেন যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি 1s1 একটা আছে, বেচারা বিশ্বাস করে একটা ইলেকট্রন দিয়ে কার্বনের সাথে বন্ধন গঠন করে নেবে। এখন এস অরবিটালের আকৃতি কীরকম? এরকম না, গোলক আকৃতি। তাহলে খেয়াল করো, এখানে 4টা এস অরবিটাল বসে যাবে, বসে এখানে হচ্ছে কি আছে? প্রত্যেকটার মধ্যে 2টা করে ইলেকট্রন আছে, যেহেতু বন্ধন গঠন হইতে 2টা ইলেকট্রন লাগে। তাহলে এখানে এটা হচ্ছে কি? হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। একটা ভালো মতো বুঝো, বাকিগুলা এমনিতেই পারবা। তাহলে এটা হচ্ছে আমাদের CH4 এর স্ট্রাকচার, ঠিক আছে? আমাদের কাজ হচ্ছে এখানে প্রত্যেকটা হাইব্রিডেশন যখন পড়ব, সাথে সাথে আমরা হচ্ছে এই যৌগটার আমরা ফার্স্টে হচ্ছে আকৃতি দেখব, তারপরে হচ্ছে কি দেখব? বন্ধন কোণ দেখব। তাহলে এখান থেকে 3টা জিনিস, 3টা ইনফো আমরা নেওয়ার চেষ্টা করব। এক হচ্ছে আকৃতি, একটা হচ্ছে বন্ধন কোণ, আর একটা হচ্ছে সংকরণ কত, ঠিক আছে? তো চলো শুরু করি। ফার্স্টে এটার আকৃতি কীরকম ভাইয়া? এটার আকৃতি দেখতেও 2D এর মধ্যে বোঝা যাইতেছে না। এটার আকৃতি অ্যাকচুয়ালি হচ্ছে চতুস্তলকীয়। তাহলে CH4 এর আকৃতি কীরকম? CH4 এর আকৃতি হচ্ছে চতুস্তলকীয়। কীরকম ভাইয়া আকৃতি? কেমন? চতুস্তলকীয়। চতুস্তলকীয়, অথবা যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য বলি রেগুলার টেট্রাহেড্রাল, ঠিক আছে? টেট্রাহেড্রাল। তারপরে খেয়াল করো, এদের যদি আমি বলি বন্ধন কোণ কত, দেখো বন্ধন কোণ বের করে একটা সূত্র ছিল তোমাদের হচ্ছে পরিমিতিতে। তোমাদের পরিমিতি যদিও যারা ক্লাস 10-এ ছিল, শর্ট সিলেবাস ছিল না, ঠিক আছে? পরিমিতির মধ্যে একটা সূত্র ছিল যে বহুভুজের যে কোণ আছে, কোণ বের করার সূত্র। তো ওই সূত্রটা আমরা যাব না, আমরা ডিরেক্টলি মুখস্থ রাখবো এটা। এটার বন্ধন কোণ কত ভাইয়া? বন্ধন কোণ হচ্ছে 109.5 ডিগ্রি, অথবা 109 ডিগ্রি 28 মিনিট। এই দুইটাই মনে রাখবা, ঠিক আছে? পরীক্ষার মধ্যে চেঞ্জ করে দেয়। তাহলে আমরা এখান থেকে 3টা ইনফো পাইছি। এদের সংকরণ কত? এর সংকরণ হচ্ছে sp3। সংকরণ কত? sp3। এটা তো ইজিলি বুঝছি, কারণ একটা s আর 3টা p একসাথে মিলে সবগুলাই হচ্ছে কি হয়েছে? সংকরণে অংশগ্রহণ করছে, ঠিক আছে? তাহলে আমরা CH4 এর সংকরণটা বুঝলাম, sp, তার মানে হচ্ছে sp3 সংকরণ বুঝে গেছি। এবার চলো আমরা আরেকটা এক্সাম্পল নেই। আমরা যদি আরেকটা এক্সাম্পল নেই, সেটা হচ্ছে দেখো মিথেন C2H6। তাহলে এটার ক্ষেত্রে কি বের করব? 3টা কাজ করবা, 3টা কাজ। একটা হচ্ছে সংকরণ করবা, সংকরণ বের করবা, তারপরে হচ্ছে এর আকৃতি বের করবা, থার্ড কাজ হচ্ছে বন্ধন কোণ বের করবা। বন্ধন কোণ কত ডিগ্রি, ঠিক আছে? 3টা কাজ করবা। একটা হচ্ছে কি? আকৃতি বের করবা, একটা হচ্ছে বললাম সংকরণ বের করবা। প্রথম কাজ হচ্ছে সংকরণ, তারপর আকৃতি, তারপর বন্ধন কোণ, 3টা কাজ। তাহলে খেয়াল করো, এটার গঠনটা যদি আমি গাঠনিক সংকেত লিখি, অনেকটা এরকম হয় না? C 2টা কার্বন, কার্বনের হাত হচ্ছে 4টা, কারণ জানি আমরা জৈব যৌগে কার্বনের যোজনী 4। তাহলে হাত 4টা, তাহলে একটা হাইড্রোজেন, 2টা, 3টা, 4, 5, 6। দেখলাম আমরা সবগুলাই একক বন্ধন। তাহলে সবগুলো একক বন্ধন হইলে আমাদের মাথায় কি খেলবে? এটা হচ্ছে কি? ফার্স্ট অফ অল সবগুলা সিগমা বন্ধন। সেকেন্ড কথা হচ্ছে সবগুলা হাইব্রিডেশন sp3, ঠিক আছে? তার মানে আমরা sp3 সংকরণ দেখতেছি। এটা আগে এনশিওর করো, ঠিক আছে? sp3 সংকরণ। এখন খেয়াল করো, এটা যদি আমি গঠনটা দেখি, ফার্স্টে হচ্ছে কার্বন, যেহেতু কেন্দ্রীয় পরমাণু, কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করে ফেলবা উত্তেজিত অবস্থায়। 1s2, 2s2, সরি 2s1 হবে যেহেতু উত্তেজিত অবস্থা, 2px1, 2py1, 2pz1, ঠিক আছে? তাহলে দেখো এখানে একটা s, 3টা p। তাহলে আমরা গঠনটা বের করে ফেলি, কীরকম হবে? এরকম না সবগুলা, ঠিক আছে? ψ1, ψ2, ψ3, ψ4, 4টা। তাহলে এরকম চলো আমরা হচ্ছে ফার্স্টে কার্বনের ক্ষেত্রে, ওকে, C2H6, তার মানে এরকম আমরা পাইলাম CH3, CH3। খেয়াল করো, আমরা আগে যেটা করছিলাম চতুস্তলকীয় গঠন, এরকম আঁকছিলাম না? 1টা, 2টা, 3টা, 4টা। এটার আমি হচ্ছে জাস্ট রোটেট করে দিছি, এরকমভাবে রোটেট করে দিছি, ঠিক আছে? আর এটাকে এরকমভাবে রোটেট করছি, ঠিক আছে? তো আশা করি এটা বুঝছো। তাহলে খেয়াল করো, এখানে আমাদের যেহেতু
হাইড্রোজেন 3টা আছে। হাইড্রোজেনের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, জানি আমরা 1s1 হাইড্রোজেনের ক্ষেত্রে, তার মানে একটা কি অরবিটাল, এস অরবিটাল। এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, তাহলে তুমি সবগুলাতে একটা একটা করে এস অরবিটাল লাগাই দাও, মানে একটা একটা করে হাইড্রোজেন লাগাই দিলাম, হাইড্রোজেন। তাহলে এখানে একটা কার্বন আছে, এখানে একটা কার্বন আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের কিসের গঠন, এটা হচ্ছে আমাদের C2H6 এর গঠন। তাহলে দেখো আকৃতি সেম, আমাদের হচ্ছে কি কিরকম গঠন, চতুস্তলকীয়। এখানে কয়টা চতুস্তলক পাওয়া গেছে, একটা দুইটা। ঠিক আছে, চতুস্তলকীয় গঠন। তাহলে প্রথম হচ্ছে আমরা সংকরণ পাইলাম sp3। দেখো প্রত্যেকটাতে sp3, এটার ক্ষেত্রে একক বন্ধন sp3 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 পেলাম। এটার ক্ষেত্রেও কত, একক বন্ধন যেহেতু sp3, তাহলে সংকরণ পাইছি কত, sp3। এবার আকৃতি, আকৃতি কি, চতুস্তলকীয়। বন্ধন কোণ কি আর বলা লাগে, কত, 109.5 ডিগ্রি। আচ্ছা, এবার চলো আমরা হচ্ছে দেরি না করে sp2 তে চলে যাই। sp2 সংকরণ। তাহলে আমরা এতক্ষণ যে এক্সাম্পলটা দেখলাম, দুইটা এক্সাম্পল দেখছি, একটা হচ্ছে মিথেন, একটা ছিল মিথেন CH4, আরেকটা ছিল ইথেন C2H6। এরা দুইটাই কিন্তু মনে আছে অ্যালকেন, যেগুলোর লাস্টে এন থাকে, যেমন মিথেন ইথেন, এরা কি অ্যালকেন। তাহলে এরা কি অ্যালকেন। তাহলে যদি আমি অ্যালকাইন লিখি, অ্যালকাইনের ক্ষেত্রে কি হবে, অ্যালকাইনে কিন্তু ফার্স্টটা নাই, মানে মিথেন যেরকম আছে, মিথেন হচ্ছে 1 নাম্বার সদস্য, এটার ক্ষেত্রে কিন্তু এরকম মিথিন নাই, এটার শুরুই হয় ইথিন থেকে। ঠিক আছে, অ্যালকিনের ক্ষেত্রে শুরু হয় কি থেকে, অ্যালকিনের ক্ষেত্রে শুরু হয় ইথিন থেকে C2H4, তারপরে মানে এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n, তাহলে আসবে কি C3H6 এরকমভাবে অ্যান্ড সো অন। ঠিক আছে, আর অ্যালকিন মানে কি, অ্যালকিন মানে হচ্ছে দ্বিবন্ধন, অ্যালকেন মানে হচ্ছে একক বন্ধন, আর অ্যালকাইন মানে কি ভাইয়া, আমরা একটু জৈব যৌগ পড়াইতেছি, কঠিন লাগলে হচ্ছে এটা স্কিপ করতে পারো, দরকার নাই আর কি। অ্যালকাইন মানে হচ্ছে ত্রিবন্ধন। ঠিক আছে, ত্রিবন্ধন। অ্যালকাইনের সাধারণ সংকেত ছিল CnH2n-2। তাহলে দেখো তোমরা যদি 9 10-এ পড়ে আসো, তাহলে এটা হবে কত, C2H2। আমরা ফার্স্ট সদস্যটাই দেখলাম। ঠিক আছে, এটার নাম হচ্ছে কি ইথাইন, ইথাইন। ঠিক আছে, এটার মধ্যেও মিথাইন নাই। তাহলে আমরা যেখানে একক বন্ধন দেখলাম, অর্থাৎ অ্যালকেনে সবগুলাতে কি হবে নর্মালি sp3। যদি অ্যালকিন বলি সেক্ষেত্রে কি হবে sp2, কারণ অ্যালকিনের মধ্যে দ্বিবন্ধন আছে। আর যদি আমি অ্যালকাইন বলি sp3, সরি অ্যালকাইন যদি বলি ত্রিবন্ধন আছে, তার মানে sp, মনে রাখবা। এবার খেয়াল করো, আমরা sp2 এর সংকরণ দেখতেছি। sp2 এর ক্ষেত্রে আমরা এক্সাম্পলটা নিব C2H4, এটা হচ্ছে কি ইথিন, মানে হচ্ছে অ্যালকিন, দ্বিবন্ধন আছে তাই sp2। আচ্ছা, এখানে কি আছে, দ্বিবন্ধন। আমরা শর্টকাটে মনে রাখবো, যেখানে দ্বিবন্ধন আছে সেটা সংকরণ sp2, যেখানে দ্বিবন্ধন আছে সেটা সংকরণ sp2। অ্যাজ ইউজুয়াল আমরা হচ্ছে ফার্স্টে কার্বনের কি করব, উত্তেজিত অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস করব, 1s2 2s1 2px1 2py1 2pz1। তাহলে খেয়াল করো, আমরা বলছি sp2, তার মানে এখানে s আসবে একটা, p আসবে কয়টা, দুইটা। ঠিক আছে, s আসবে একটা, p আসবে কয়টা ভাইয়া, দুইটা, তার মানে এতটুকু আসবে। আর বাকি যেই থাকে pz, এটা বিশুদ্ধ অবস্থায় থাকবে। সংকর মানে কি, সংকর মানে হচ্ছে অবিশুদ্ধ, একসাথে মিক্স হয়ে গেছে, অবিশুদ্ধ। কিন্তু এটা যেটা আছে 2pz, এখানে বিশুদ্ধ অবস্থা থাকবে, থাকা লাগবে, কারণ হচ্ছে sp2 আমরা সংকরণ করতেছি, তাইলে তো sp3 হয়ে যাবে। যদি আমি 2pz কেউ নেই, তাহলে তো 3টা p হয়ে যাবে। তাহলে খেয়াল করো, যদি এই দুইটা থাকে, এই দুইটা p অরবিটাল থাকে, তাইলে কি হবে sp2, সংকরণ sp2 হবে। ওই সেন্স থেকে আমরা আগাবো এখন। তাহলে একটা হচ্ছে s অরবিটাল, একটা হচ্ছে px, x অ্যাক্সিস বরাবর, এটা হচ্ছে py, আর pz হচ্ছে এরকম, ঠিক না। তাহলে প্রথম 3টা হচ্ছে মিশ্রিত হবে, লাস্টেরটা বিশুদ্ধ অবস্থায় থাকবে, এর কোনো মিশ্রণ হবে না। তাইলে খেয়াল করো, যে মিশ্রণ হবে না, যে আমাদের সাথে মিশবে না, তাকে আমি আলাদাই রাখলাম। ঠিক আছে, তাহলে এই 3টা মিশ্রিত হয়ে কি হবে, সম আকৃতির, সম শক্তির, সমান সংখ্যক, এখানে 3টা আছে, এখানে 3টাই আছে, অরবিটাল গঠন করছে। আর এই বেটা যেরকম ছিল ওরকমই রয়ে গেছে, pz। বুঝাইতে পারছি? তাহলে খেয়াল করো, এটার নাম দিব আমি ψ1 ψ2 ψ3, আর এটার নাম কি, এটার নাম কিন্তু pz, এটার নাম হচ্ছে pz। ওকে, আচ্ছা, তাহলে এই 3টা যদি আমি গঠন করি, দেখতে কীরকম হবে,
তিনটা যদি একসাথে লিখি দেখতে কিন্তু এরকম হবে না, মানে অনেকটা ত্রিভুজের মতো শেপটা কিন্তু আমাদের মাথায় আইসা পড়ছে। তাহলে আমরা যে কোনো সংকরণ বের করতে গেলে, যে কোনো হাইব্রিডাইজেশনের ক্ষেত্রে তিনটা জিনিস বের করব। ফার্স্টে হচ্ছে হাইব্রিডাইজেশনটা বের করব, সংকরণটা বের করব, সেকেন্ড হচ্ছে ওই অণুর আকৃতিটা কীরকম বের করব, থার্ড হচ্ছে আমরা যেটা বের করব সেটা হচ্ছে বন্ধন কোণ। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমরা এই যৌগটা নিয়েছিলাম C2H4, এটার ক্ষেত্রে তাহলে কীরকম হবে, C2H4 মানে সি কার্বন কার্বন বন্ধন, যেহেতু কার্বন দুইটা আছে বন্ধন হবে 2। এরপরে খেয়াল করো C2H4, এখানে একটা হাইড্রোজেন, এটা এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন হাইড্রোজেন। ঠিক আছে, এই হচ্ছে কথা। এবার এই গঠন অনুযায়ী আমরা হচ্ছে আগাবো। তাইলে আমাদের যেহেতু এরকম বন্ধনটা গঠন হইতেছে, এরকম একটা শেপ আসতেছে, তাইলে কার্বনের ক্ষেত্রে এরকম একটা শেপ আসবে, তাই না? আর এইদিকে এই কার্বনের ক্ষেত্রে যেহেতু আমরা বলছি অনেকটা ত্রিভুজ আকৃতির মতো হবে। ঠিক আছে, যদিও একটু শেপটা এদিক সেদিক হইতেছে, আমি তো আর রোবট না, একদম হুবহু সেম তো হবে না। তাহলে খেয়াল করো, এবার কার্বনেরটা এঁকে ফেললাম আমি, আর বাকি রইল কি দেখো তো, আর কি বাকি রইল, আমরা কিন্তু এই গঠনটা আঁকছি, এটা কি আঁকছি ভাইয়া পিজেড, তাহলে পিজেড না আঁকলে পিজেড মাইন্ড করবে না, তাহলে পিজেডটা এঁকে ফেলি পাশাপাশি, পিজেডটা এঁকে ফেললাম, এটার ক্ষেত্রেও পিজেডটা এঁকে ফেললাম। ঠিক আছে, এটা এরকম একটু শেড করে দিবা। ঠিক আছে, আচ্ছা এবার খেয়াল করো আমরা যেটা বলতেছি, এই যে হাইড্রোজেনগুলা কার্বনের সাথে বন্ধন গঠন করবে, তাহলে হাইড্রোজেন মানে হচ্ছে এস অরবিটাল, তার মানে এটা, তাহলে আমরা প্রত্যেকটা হাইড্রোজেন এখানে বসাই দিব। দেখো হাইড্রোজেন 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 হাইড্রোজেন, বন্ধন কিন্তু গঠন হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের সামনাসামনি বন্ধন, সামনাসামনি বন্ধনকে আমরা বলি সিগমা বন্ধন, আর পাশাপাশি বন্ধনকে বলি পাই বন্ধন, পাশাপাশি আছে। ঠিক আছে, এটা বলি কি পাই বন্ধন। তো দেখো এখানে যে জেড অরবিটালটা আছে, অসংকরিত জেড অরবিটাল, এটা হচ্ছে একটা পাই বন্ধন গঠন করবে, এটার আমরা ডট ডট দিয়ে বুঝাই দিই। এই ডট ডট মানে কিন্তু দুইটা বন্ধন না, মানে হচ্ছে ইলেকট্রনের যে ম্যাগটা, ইলেকট্রনের ম্যাগটা এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে, তার মানে এই কারণে আমরা দুই দিকেই দিলাম আর কি, যে কোনো দিকে থাকতে পারে, এটা কোনো সার্টেন একটা প্রবলেম না, যার কারণে আমরা এটা একদিকে রাখতে পারতেছি না। তাহলে এই হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের sp2 হাইব্রিডাইজেশন আমরা দেখলাম। তাহলে গঠনটা কীরকম দেখতে, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ। ঠিক আছে, আর ত্রিভুজ হইলে মধ্যবর্তী কোণ কত হয় বলো তো, এখানে কোণ কত হবে, কোণ হবে, চলো আমরা দেখি। তাহলে এই পুরাটা মানে হচ্ছে 360 ডিগ্রি, 360রে আমরা 3 ভাগে ভাগ করছি, এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, 3 ভাগে ভাগ করলে কত হয়, 3 × 36 মানে 120 ডিগ্রি করে। তার মানে এখানে বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, আর আকৃতিটা দেখতে ত্রিভুজাকার, আর হচ্ছে সংকরণ কি sp2। তাহলে আমরা তিনটা জিনিস লিখে ফেলবো। ফার্স্ট অফ অল সংকরণ, সংকরণটা কীরকম sp2। 2 নম্বরে আমাদের আকৃতি, আকৃতি কেমন, আকৃতি হচ্ছে ত্রিভুজাকার। থার্ড যেটা বলবো সেটা হচ্ছে বন্ধন কোণ কত, বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি, ঠিক না, 120 ডিগ্রি। আশা করি এটা পারবা। সমতলীয় ত্রিভুজাকার লেখা উচিত, এটা কিন্তু সমতলীয়। আচ্ছা তাহলে আমরা sp3 দেখলাম, sp2 সংকরায়ন দেখলাম, তাহলে চলো আমরা থার্ডটাও দেখে ফেলি, sp হাইব্রিডাইজেশন। আচ্ছা আমাদের কি হাইব্রিডাইজেশন বেশি কঠিন লাগতেছে? আমার তো মনে হয় না কঠিন লাগতেছে, আমি একদম ইজিলি বুঝাইতেছি জিনিসটা। তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে এখন sp সংকরায়ন দেখার পালা। আমরা এখন sp সংকরায়ন দেখব। তাহলে sp সংকরায়ন নিয়ে যদি বলতে চাই, আমরা sp3 এর ক্ষেত্রে বলছিলাম যে sp3 মানে একক বন্ধন, এটা শর্টকাটে মনে রাখবা। sp2 মানে দ্বিবন্ধন, তাহলে sp মানে কি ত্রিবন্ধন। ঠিক আছে, তাহলে আমরা এটা আগে লিখে ফেলি। ত্রিবন্ধন মানে কি, ত্রিবন্ধন মানে হচ্ছে sp। ঠিক আছে, ত্রিবন্ধন মানে কি sp সংকরণ।
তাহলে আমরা আরেকটা এক্সাম্পল নেই, যেহেতু আমরা ত্রিবন্ধন দেখছি একটা জায়গায়, সেটা হচ্ছে অ্যালকাইন, তাহলে একটা অ্যালকাইনের এক্সাম্পল নেই, সে সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। এটার ক্ষেত্রে যদি দেখি কার্বন কার্বন ত্রিবন্ধন, তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, কার্বনের উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস 1s2 2s1 2px1 2py1, এখান থেকে লাভ দিয়ে 2pz এ চলে গেছে 2pz1, ঠিক আছে। একটা এস তিনটা বি দেখলাম আমরা, কিন্তু আমাদের দরকার হচ্ছে sp সংকরণ, তাহলে আমরা একটা এস আর একটা পি নিব, আর বাকি দুইটা বিশুদ্ধ অবস্থায় রাখবো, এই দুইটাকে হচ্ছে মিক্স করব, ঠিক আছে, এই দুইটাকে মিক্স করব, আর এরা দুইটাকে কি করব, এরা হচ্ছে বিশুদ্ধ অবস্থায় থাকবে, এরা কি অবস্থায় থাকবে, বিশুদ্ধ অবস্থায়। তাহলে একটা এস একটা পি, গোলাকার ডাম্বেল আকৃতি এক্স অক্ষ বরাবর, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আর এদের শেপটা কীরকম, ওয়াই অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, আচ্ছা ওয়াই অক্ষ বরাবর, আর হচ্ছে জেড অক্ষ বরাবর। আচ্ছা, এরা অলওয়েজ অসংকরিত অবস্থায় থাকবে, মানে বিশুদ্ধ অবস্থায় থাকবে, ঠিক আছে, এটা মাথায় রাখবা। তাহলে এদের মধ্যে সংকরণ হয়ে কি হবে, এরকম একটা শেপ, এরকম একটা শেপ হবে। এটা আমরা অন্য কালার দিয়ে দেখাই। দেখো একটা একটা মানে হচ্ছে দুইটা সম আকৃতির সমগুণ সম্পন্ন সমশক্তির অরবিটাল তৈরি হবে। তাহলে এটার নাম দিব আমি ψ1, এটার নাম দিব ψ2। আচ্ছা, আর বাকি রইল কি, আর বাকি রইল দুইটা অসংকরিত অরবিটাল, একটা ওয়াই অক্ষ বরাবর py 2py1, আচ্ছা এদের মধ্যে ইলেকট্রন একটা একটা করে, আর একটা হচ্ছে জেড অক্ষ বরাবর 2pz1, ঠিক আছে। এদের কিন্তু কোনো চেঞ্জ হবে না বাপ, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমরা ওই এক্সাম্পল অনুযায়ী এটা অনুযায়ী আগাই। এখানে এখানে এই দুইটাকে যখন একসাথে করবা, তাহলে কি হবে, দুইটাকে একসাথে করলে আসবে এরকম। তার মানে এদের গঠনটা কেমন ভাইয়া, গঠনটা হচ্ছে সরল রৈখিক। গঠনটা কীরকম, এটা যদি কার্বন হয় গঠনটা হচ্ছে সরল রৈখিক। সরল রেখার ক্ষেত্রে কোণ কত, বন্ধন কোণ কত, 180 ডিগ্রি না, 180 ডিগ্রি। তার মানে আমরা দুইটা ইনফো পেয়ে গেছি, তিনটা ইনফো পেয়ে গেছি, কারণ আমরা করতেছি এসপি সংকরণ, সংকরণটা পাইছি। সেকেন্ড কথা হচ্ছে আমরা অনুর আকৃতি পাইছি, অনুর আকৃতি কীরকম, এখানে সরল রৈখিক। 3 নাম্বারটা হচ্ছে কি, আমাদের বন্ধন কোণ 180 ডিগ্রি, তিনটা হয়ে গেছে। তাহলে এবার চলো আমরা এই চৌকোটার ক্ষেত্রে সংকরণ করি। তাহলে সি কয়টা আছে, দুইটা আছে, একটা দুইটা, ঠিক আছে। এইটা একটা কার্বন, এটা একটা কার্বন। তাহলে আমরা দেখলাম এখানে দুইটা কার্বনে দুইটা হাইড্রোজেন গঠন হয়, দুইটা হাইড্রোজেন লাগে। তাহলে এখানে একটা হাইড্রোজেন লাগলো, এখানে একটা হাইড্রোজেন লাগলো, হাইড্রোজেন হাইড্রোজেন হয়ে গেছে। কিন্তু আমাদের কিন্তু এসপি সংকরণ হয়ে গেছে, কিন্তু একটা জিনিস বাকি রয়ে গেছে, এই যে অসংকরিত অরবিটালগুলোকে তুমি যদি এখানে অ্যাটাচ না করো দুইটাতে, তাহলে মাইন্ড করবে না, অবশ্যই করবে। তাহলে চলো এদেরকে আমরা যোগ করে ফেলি। তাহলে এখানে ওয়াই অক্ষ বরাবর একটা হবে, ওয়াই অক্ষ বরাবর একটা হবে, আরেকটা হচ্ছে জেড অক্ষ বরাবর হবে, আরেকটা কি হবে, জেড অক্ষ বরাবর, আরেকটা জেড অক্ষ বরাবর। আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে দেই, এটা হচ্ছে জেড অক্ষ বরাবর, ঠিক আছে, এটা জেড অক্ষ বরাবর পিজেড 2pz অরবিটালটা, ঠিক আছে, 2pz, আর ওইটা হচ্ছে আমাদের 2py অরবিটাল, এটা কি 2py অরবিটাল, ঠিক আছে। তাহলে খেয়াল করো, আমাদের এই যে বন্ধনটা এটা হচ্ছে সিগমা বন্ধন, এছাড়া বাকি যে দুইটা থাকবে এটা এরা কি পাই বন্ধন। সিগমা বন্ধন হচ্ছে সামনাসামনি বন্ধন, যেটা সামনাসামনি গঠন হয়েছে এটা কিন্তু সিগমা বন্ধন, আর পাশাপাশি যেটা গঠন হয়েছে এটা এটার মধ্যে, আর এটা এটার মধ্যে, এটা একটা পাই বন্ধন, আরেকটা পাই বন্ধন হচ্ছে পি ওয়াই আর পি ওয়াই এর মধ্যে, 2py 2py এর মধ্যে। তাহলে এটা হচ্ছে আমাদের কি পাই বন্ধন আর সিগমা বন্ধন, ঠিক আছে। তাহলে শেপটা কেমন দেখো, সরল রৈখিক। তাহলে আমরা তিনটা ইনফো পাইছি এসপি থেকে তিনটা ইনফো পাইছি। প্রথম হচ্ছে সংকরণ কীরকম, সংকরণ হচ্ছে এসপি, তারপর হচ্ছে অণুর আকৃতি কেমন, আকৃতি হচ্ছে সরল রৈখিক, আরেকটা হচ্ছে বন্ধন কোণ কত, বন্ধন কোণ হচ্ছে 180 ডিগ্রি। আশা করি এগুলা একদম ক্রিস্টাল ক্লিয়ার তোমাদের। তো চলো এটা যদি বুঝি, তাহলে আমরা একটা
র্যান্ডম এক্সাম্পল নেই, তিনটার একদম মিক্সড আপ sp3 sp2 আর sp, তিনটা একসাথে মিশ্রণ করলে আমরা একটা উদাহরণ নিতে পারি, তিনটা একসাথে মিশ্রণ করে একটা উদাহরণ নিতে পারি। সে CH3, তারপর হচ্ছে CH ডাবল বন্ড CH, তারপর হচ্ছে সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH। ঠিক আছে, এই এক্সাম্পলটা দেখো। ফার্স্ট অফ অল এখানে একক বন্ধন যেগুলো আছে সবগুলোর ক্ষেত্রে সিগমা বন্ধন এবং sp3 সংকরায়ন, যেগুলো দ্বিবন্ধন আছে সেগুলোর ক্ষেত্রে sp2 সংকরায়ন এবং একটা সিগমা বন্ধন আর আরেকটা হচ্ছে কি পাই বন্ধন। তারপরে খেয়াল করো এটাও কি সিগমা বন্ধন, তার মানে এটাতে sp2 সংকরণ। তারপরে এখানে হচ্ছে আর হাইড্রোজেনগুলোর সাথে তো সবগুলাই সিগমা বন্ধন এবং sp3 সংকরণ। তারপরে খেয়াল করো এখানে একটা সিগমা বন্ধন, ঠিক আছে, আর সংকরণটা কি হবে, আর বাকি দুইটা হচ্ছে পাই বন্ধন, সংকরণ হচ্ছে sp সংকরণ। কেন? কারণ হচ্ছে এখানে ত্রিবন্ধন আছে, দ্বিবন্ধন হইলে বলি sp2, একক বন্ধন হইলে বলি sp3। ঠিক আছে, তাহলে আমরা এই এক্সাম্পলটা সলভ করার ট্রাই করব। এটার আকৃতি কীরকম, শেপটা কীরকম এটাই দেখব। তাহলে খেয়াল করো এখানে যদি আমি এটা আঁকি, ফার্স্টেরটা হচ্ছে বলছি sp3, তাহলে এটা শেপটা এরকম হবে, চতুস্তলকীয়। এখানে একটা কার্বন, ঠিক আছে। তারপরে দেখো পরেরটা হচ্ছে দ্বিবন্ধন আছে, তার মানে sp2, তার মানে এটা শেপটা কীরকম হবে, ত্রিভুজাকার। কীরকম হবে, ত্রিভুজাকার। তাহলে একটা থাকবে এটার সাথে বাইন্ডেড, আর একটা থাকবে খোলা, আর আরেকটা থাকবে এদিকে। ঠিক আছে, অনেকটা ত্রিভুজাকার। আচ্ছা, ত্রিভুজাকারই করি আমি তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এরপর খেয়াল করো 2 নাম্বারটা শেষ, এবার 3 নাম্বারটা। এটার ক্ষেত্রে কি হবে, CH মানে হচ্ছে এটাও sp2 এর আন্ডারেই। দেখো একটা কিন্তু দ্বিবন্ধন আছে, একটা দ্বিবন্ধন থাকলে এটা sp2। তাহলে খেয়াল করো এটা যদি আমি sp2 আঁকি শেপটা, এটার ক্ষেত্রেও পাশেরটার সাথে কি হবে, এরকম বন্ধন গঠন করবে, একটা এরকম খোলা থাকবে, তারপর আবার আরেকটা পাশেরটার সাথে বন্ধন গঠন করবে। তার মানে এটা কি হলো, এটা ত্রিভুজ আকৃতির হইলো আর কি। আর আমি লেখার সুবিধার্থে ত্রিভুজ আকৃতির করতেছি না। ঠিক আছে, তোমরা তো জানো sp2 মানে কি, ত্রিভুজ আকৃতির। তারপরেরটা দেখো এটার মধ্যে কিন্তু ট্রিপল বন্ড আছে, তার মানে এটা অবভিয়াসলি sp হবে। অবভিয়াসলি কি হবে, sp হবে। আচ্ছা আমরা লিখে ফেলি আগে। এখানে একটা কার্বন আছে, দুইটা কার্বন, একটু হিসাবটা করে রাখো, ঠিক আছে, তাইলে ভুল হবে না। কার্বন টোটাল আছে 1টা 2টা 3টা 4টা 5টা। তাহলে এই কার্বনের জন্য আমরা একটা আঁকবো, সেটা হচ্ছে এটা একটা, আর এটার জন্য আঁকবো, একটু বাইরে চলে যাইতেছে আর কি। সবগুলো সেম কালার দিলেও সুবিধা হয়, আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, হাইড্রোজেনেরটা আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেব। ঠিক আছে, তাহলে আরেকটা আমাদের রয়ে গেল কি, এখানে হচ্ছে আরেকটা কার্বন রয়ে গেছে, 1টা 2টা 3টা 4টা, আরেকটা আছে 5টা, এরকম হিসাব করে রাখবা। ঠিক আছে, এই 5 নাম্বার কার্বনে একটা হাইড্রোজেন বসবে। আচ্ছা, হাইড্রোজেনে পরে আসি। এবার হচ্ছে আমরা মনে রাখছিলাম না যে sp3 এর মধ্যে কোনো অসংকরিত অরবিটাল, অসংকরিত অথবা বিশুদ্ধ, অসংকরিত অথবা বিশুদ্ধ অরবিটাল sp3 এর ক্ষেত্রে নাই। sp2 এর ক্ষেত্রে কিন্তু কোনটা আছে, 2pz-টা কিন্তু কি অসংকরিত বা বিশুদ্ধ ছিল। sp এর ক্ষেত্রে তোমরা যদি মনে না থাকে আরেকবার হচ্ছে রেকর্ডেড ক্লাসটা পিছনে নিয়ে দেখো, হ্যাঁ ব্যাকে গিয়ে দেখো। sp এর ক্ষেত্রে কয়টা ছিল, 2টা ছিল, py আর pz, 2py 2pz, এগুলো ছিল অসংকরিত অরবিটাল। তাহলে আমরা সংকরিত অরবিটালগুলো আঁকলাম, এদেরকে না আঁকলে মাইন্ড করবে না, করবে। তাহলে এটাতে ছিল কি sp3, কোনো অসংকরিত অরবিটাল আছে নাই। এটা কি ছিল sp2, ঠিক আছে, sp2 ছিল। দেখো শেপ দেখলে আমরা বুঝতে পারি ত্রিভুজ আকৃতির। তাহলে sp2 এর মধ্যে কয়টা অসংকরিত আছে, একটা, 2pz। তাহলে এটা যদি আমরা আঁকি এরকম হবে, একটু ডিফারেন্ট কালার দিলাম, 2pz। 2pz সবগুলো হচ্ছে আমরা হলুদ কালার দেবো, ঠিক আছে। এরপরে খেয়াল করো 3 নাম্বার যেটা, এটার মধ্যে কোন সংকরণ, এটার মধ্যে আমরা দেখতেছি দ্বিবন্ধন আছে, তার মানে sp2 সংকরণ।
দেখো শেপ দেখো বুঝতেছি আমরা এটা কি ত্রিভুজ আকৃতির। তাহলে এটার ক্ষেত্রেও কি হবে, জেড অসংকরিত থাকবে 2p জেড। তারপরে যেগুলো আসে তারপরে দুইটাই কিন্তু কি এসপি, তাহলে দুইটার ক্ষেত্রে কি হবে 2p ওয়াইও থাকবে আবার 2p জেডও থাকবে। 2p জেডটা আমরা গ্রিন কালার দিয়ে দেখাইতেছি, 2p জেডও থাকবে। আর এটার ক্ষেত্রে আচ্ছা গেল। এবার খেয়াল করো, তাহলে এটার মধ্যে একটা বন্ধন থাকবে, এটারে আমরা বলবো পাই বন্ধন। আর এটারে কি বলি, সামনাসামনি বন্ধন মানে কি সিগমা। সামনাসামনি মানে সিগমা, যে সামনাসামনি মানে সিগমা রোল প্লে করে সে হচ্ছে সিগমা, ঠিক না, আমরা বলি না। তাহলে দেখো যে পাশাপাশি থাকবে সে কি পাই, তার তেমন একটা ক্ষমতা নাই, দুর্বল। তাহলে দেখো এ হচ্ছে পাই, ওয়াই জেড জেডের মধ্যে পাই, এটা হচ্ছে ওয়াই ওয়াইয়ের মধ্যে পাই, ঠিক আছে। এখানে পাই বন্ধন দুইটা, এখানে পাই বন্ধন একটা, এখানে কোনো পাই বন্ধন নাই। তাহলে খেয়াল করো এখানে যদি হাইড্রোজেনের সাথে বন্ধন দেখি, তিনটা হাইড্রোজেন CH3 মিলে গেছে, একটা কার্বন আর তিনটা হাইড্রোজেন। তারপরে খেয়াল করো এখানে একটা হাইড্রোজেন আছে, একটা কার্বন তিনটা হাইড্রোজেন। তারপরে খেয়াল করো এখানে একটা হাইড্রোজেন আছে, একটা কার্বন দুইটা একটা হাইড্রোজেন। তারপরে এখানে কোনো হাইড্রোজেন আছে, এখানে কোনো হাইড্রোজেন আছে, এখানে একটা আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কম্বাইন্ড sp3 sp2 অ্যান্ড sp সংকরণ, ঠিক আছে। আশা করি এগুলা বুঝতে পারছো, একদম ক্রিস্টাল ক্লিয়ার। এবার চলো আমরা, এগুলো ছিল আমাদের মেজর সংকরণ। এটা ছাড়াও আমাদের কিছু সংকরণ আছে, যেমন sp3d বলছিলাম, sp3d2, আরেকটা আছে sp3d3। তার মানে কি এখানে একটা s কয়টা p, তিনটা p আর একটা d। তারপরে এখানে কয়টা, একটা s তিনটা p দুইটা d। এখানে s একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল আর তিনটা d অরবিটাল। তাহলে ফার্স্ট এক্সাম্পলটা আমরা নিলাম PCl5। এখানে ফসফরাস, এর যদি আমি ইলেকট্রন বিন্যাস করি উত্তেজিত অবস্থায় 1s2 দেন হচ্ছে 2s2 2p x 2py 2pz 3dxy। উত্তেজিত অবস্থায় যদি করি 15, ঠিক না। এখানে যদি 1 1 1 1 এটা কোথায় গেছে, এখান থেকে গেছে, তাহলে এখানে হচ্ছে কত 2s1। ইলেকট্রন বিন্যাস তো পারোই, ঠিক না, তো এটা আর দেখালাম না। তাহলে এখানে কয়টা আছে, পাঁচটা আছে টোটাল। দেখো একটা s অরবিটাল, তিনটা p অরবিটাল, একটা d অরবিটাল। এই যে আমরা যেটা বলছিলাম s তিনটা p একটা d, তার মানে sp3d। তাহলে এখানে s অরবিটালটা তিনটা p অরবিটাল আর আচ্ছা এটা শেপটা আমি ওইরকম ভাবে লিখলাম না, আর এটা হচ্ছে d অরবিটাল। ওভারঅল মিশে কি হবে, ওভারঅল মিশে সমশক্তির সম আকৃতির সম শক্তি সম্পন্ন সম আকৃতির সম সংখ্যক, ঠিক আছে, সম সংখ্যক অরবিটাল তৈরি করবে। এত সম মনেও থাকে না, 3 4 5, ঠিক না। এরা একসাথে মিলে কি হবে জানো, এরা একসাথে মিলে এটার শেপটা কীরকম হবে আর বন্ধন কোণ কত হবে আর সংকরণ তো আমরা জানি। এই তিনটা জিনিস লাগবে, ঠিক আছে। তাহলে খেয়াল করো এই পাঁচটাকে কিভাবে লাগাবা, একটু মুছে ফেলি এটা। ফার্স্টে হচ্ছে তিনটাকে এটা ত্রিভুজ করছো, তিনটা একটা ত্রিভুজ করলাম আমরা। তারপরে খেয়াল করো এটা ডিফারেন্ট কালার দিলাম, উপরে একটা নিচে একটা ত্রিভুজ করলাম, একটা উপরে একটা নিচে একটা। তার মানে কি ত্রিভুজাকার দ্বিপিরামিড, একটা পিরামিডের মতো গঠন হয়েছে না, ত্রিভুজাকার দ্বিপিরামিড, ঠিক আছে। ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড, ত্রিভুজাকার দ্বিপিরামিড। তাহলে এখানে কোনটা কত বলো তো, এরকম না, এরকম একটা ফসফরাসের সাথে তিনটা ক্লোরিন যুক্ত হয়ে গেছে তিন কোণায়, আর উপরে একটা 90 ডিগ্রি বরাবর উপরে এরকম খাড়া, নিচে নিচে একটা খাড়া, ঠিক আছে, এরকম। তাহলে দুইটা হচ্ছে ক্লোরিন নিচে, তার মানে এখানে কোনটা হচ্ছে 90 ডিগ্রি,
উপরে এই নিচের কোণটাও 90 ডিগ্রি। আর যেই ত্রিভুজটা দেখলাম আমরা, ত্রিভুজের আমরা জানি গোলাকার হইলে তিনটা যদি ভাগ করি আমরা 360/3 মানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি করে হবে, তাই না? তার মানে এখানে কোণ কিন্তু দুই টাইপের, বন্ধন কোণ দুই টাইপের। তাহলে আমরা লিখে ফেলি, সংকরণ বুঝলাম, এখানে একটা ক্লোরিন যুক্ত হবে, নিচে একটা ক্লোরিন যুক্ত হবে, ক্লোরিন ক্লোরিন ক্লোরিন। সংকরণ দেখলাম কত? সংকরণ দেখলাম sp3d। তারপরে আমরা হচ্ছে আকৃতি দেখলাম কি? আকৃতি দেখলাম ত্রিভুজাকার, সমতলীয় ত্রিভুজাকার দ্বিপিরামিড, দ্বিপিরামিড। তাহলে সমতলীয় ত্রিভুজাকার দ্বিপিরামিড যদি হয়, বন্ধন কোণ কত হবে ভাইয়া? বন্ধন কোণ হবে, একটা হবে 120 ডিগ্রি করে, আর বাকি উপরে আর নিচে দুইটা হবে 90 ডিগ্রি করে। আশা করি বুঝতে পারছো। এবার চলো আমরা sp3d2 এর এক্সাম্পল দেখি। sp3d2, ঠিক আছে। আচ্ছা, এটার ক্ষেত্রে আমরা এক্সাম্পল হিসাবে নেই SF6 সালফার হেক্সাফ্লোরাইড। এখন সালফারের যদি তুমি উত্তেজিত অবস্থায় ইলেকট্রন বিন্যাস করো, 1s2 2s1 2px1 2py1 2pz1 3dxy1 3dyz1। ওকে, তাহলে খেয়াল করো, এটার ক্ষেত্রে আমরা জানি সালফারের যোজনী কত হইতে পারে ভাইয়া? 2 4, উত্তেজিত অবস্থায় 6ও হইতে পারে। এই 6টাই আমরা দেখবো SF6-এ। তাহলে খেয়াল করো, এখানে যোজনী কত পাইলাম? 6টা। তাহলে এই 6টাকে একসাথে মিশ্রিত করলে, আমি আর শেপ দেখাইলাম না, কারণ এতক্ষণে আশা করি তোমরা বুঝে গেছো যে শেপটা কীরকম হবে। তাহলে সবগুলা এই 6টাকে একসাথে যদি তুমি লাগাও কীরকম হবে? এরকম একটা বর্গাকৃতির হয়ে গেল না? বর্গাকৃতির হয়ে গেল। তাহলে 4টা শেষ, আর উপরে একটা নিচে একটা, ঠিক আছে। তাহলে এই সবগুলোর মধ্যে আমাদের ফ্লোরিন যদি যুক্ত করি, ফ্লোরিন 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 ফ্লোরিন, এখানেও একটা ফ্লোরিন, এখানেও একটা ফ্লোরিন, ঠিক আছে। মাঝখানে হচ্ছে সালফার বেটা। তাহলে আমরা বুঝলাম এখানে। এখন এটার কোণ কত হবে আর আকৃতি কেমন হবে? চলো আগে আকৃতিটা দেখি। ফার্স্টে আমরা দেখলাম এরকম একটা বর্গাকার জিনিস হয়েছে 4টা দিয়ে, তারপরে উপরে একটা নিচে একটা, তার মানে এখানে একটা এখানে একটা, এরকম হয়েছে, তাই না? এরকম কিন্তু কিছু একটা হয়েছে। আচ্ছা, এবার যদি আমরা দেখি, এবার যদি আমরা এটার গঠনটা দেখি, চলো তাহলে এখান থেকে একটা এভাবে টানবা, এখান থেকে একটা টানবা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে গঠনটা কীরকম হইল? আচ্ছা, একটু ভুল হয়েছে, আমি যদি গঠনটা আরেকবার দেখি, জিনিসটা হবে এরকম। সরি, এক্সট্রিমলি সরি, একটা না ক্লাস নিতে নিতেও মাথা কাজ করে না। তাহলে খেয়াল করো, এরকম ফার্স্টে আমরা চতুর্ভুজ আকৃতির জিনিসটা দেখলাম, তারপরে এখানে একটা এখানে একটা। ওকে, এবার খেয়াল করো, এবার এখান থেকে এতটুকু একটা টানবা, এখান থেকে এতটুকু টানলা, ঠিক আছে। এবার খেয়াল করো গঠনটা কীরকম? 1 2 3 4 5 6, তারপরে একটা 7টা একটা 8টা, মানে এদিকে একটা তল ওইদিকে একটা তল, ঠিক আছে। তার মানে এটা কি? অষ্টতলকীয়। এটারে আমরা কি বলি? এটারে বলি আমরা অষ্টতলকীয়। অষ্টতলকীয়। আচ্ছা, এটারে আমরা বলবো অষ্টতলকীয়। এটার ক্ষেত্রে বন্ধন কোণ হবে কত? 90 ডিগ্রি। এটার ক্ষেত্রে বন্ধন কোণ কত হবে ভাইয়া? 90 ডিগ্রি। এটার ক্ষেত্রে বন্ধন কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। এটার ক্ষেত্রে বন্ধন কোণ হবে 90 ডিগ্রি। তাহলে এবার চলো আমরা লাস্ট এক্সাম্পল, সেটা হচ্ছে IF7 মানে sp3d3। এটার ক্ষেত্রে আগেরটার ক্ষেত্রে আমাদের বন্ধন কোণ কত দেখছিলাম? 90 ডিগ্রি। হ্যাঁ, sp3d2 শেষ, sp3d শেষ, এবার হচ্ছে আমরা sp3d3। তাহলে এটার মধ্যে s একটা, p তিনটা, d তিনটা, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এটার এক্সাম্পল হচ্ছে IF7। এখানে তুমি আয়োডিনকে ইলেকট্রন বিন্যাস করলে দেখবা একটা s, তিনটা p, px py pz থাকবে, লাস্ট শেলের কথা বলতেছি আমি। তারপরে হচ্ছে তোমার d এর ক্ষেত্রে থাকবে dxy dyz dzx,
এগুলো থাকবে, ঠিক আছে? তাহলে এখানে কয়টা হইলো? 1 2 3 4 5 6 7। ওকে, এবার খেয়াল করো, সবগুলা থেকে যদি আমি সমশক্তির, সম আকৃতির, সম সংখ্যক অরবিটাল তৈরি করি, এরকম হবে, ঠিক না? 7টা হবে। আচ্ছা, এবার সবগুলাকে যদি তুমি গঠন একসাথে করে দাও, তখন কীরকম শেপটা হবে সেটা আমরা এখন দেখব। তাহলে ধরো তুমি এরকম 1 2 3 4 5, 5টা আমরা সিম্পলি হচ্ছে এঁকে ফেললাম। তাহলে পঞ্চভুজাকার কিন্তু হয়ে গেছে, অনেকটা এরকম শেপ হয়ে গেছে। 5টা এঁকে ফেলছি। এবার হচ্ছে উপরে একটা নিচে একটা, উপরে একটা নিচে একটা, ঠিক আছে? এটা পঞ্চভুজাকার, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। তার মানে এটার আমরা বলবো উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড। আঁকতে গেলে একটু প্রবলেম হয়। আচ্ছা, এটা তাহলে আমরা বলবো পঞ্চভুজাকার। দেখলাম পঞ্চভুজাকার দ্বি পিরামিড। কয়টা পিরামিড দেখলাম? উপরে একটা নিচে একটা, দ্বি পিরামিডীয় পঞ্চভুজাকার দ্বি পিরামিড। আগেরটার মধ্যে আমরা গঠন দেখছিলাম কত? আগেরটার মধ্যে আমরা দেখছিলাম গঠনটা এরকম ছিল, অষ্টতলকীয় ছিল, আকৃতি ছিল অষ্টতলকীয়, আর বন্ধন কোণ কত ছিল? 90 ডিগ্রি করেছিল। আর এটার মধ্যে দেখো পঞ্চভুজাকার পিরামিড যদি আমি নেই, দ্বি পিরামিড, তাহলে এটার ক্ষেত্রে কি কত হবে? আমি যদি একটু ক্যালকুলেট করে দেখি, দেখো আমাদের যে মাঝখানে আছে এই যে পঞ্চভুজ, এই যে এই গোল্লাটা মানে 360-কে আমরা 5 ভাগে ভাগ করব। 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? 5 ভাগে যদি ভাগ করো, 360-কে যদি তুমি 5 ভাগে ভাগ করো, তাহলে আসে 72 ডিগ্রি করে। কত ডিগ্রি করে আসে? 72 ডিগ্রি করে। তাহলে এইখানে কিন্তু 72, আর উপরে একটা আছে না দ্বি পিরামিড, নিচে একটা আছে, তাহলে উপরেরটাতে 90 ডিগ্রি, নিচেরটাতে 90 ডিগ্রি। তাহলে এখানে 5টা আসবে, 5টা কোণ আসবে 72 ডিগ্রি, আর 2টা কোণ আসবে কি 90 ডিগ্রি করে। তার মানে আমরা এখানে হচ্ছে আকৃতি বুঝলাম, আকৃতি কি পঞ্চভুজাকার দ্বি পিরামিড, তারপর হচ্ছে এখানে কোণ কত? 72 ডিগ্রি, 5টা কোণ হচ্ছে 72 ডিগ্রি, আর 2টা হচ্ছে 90 ডিগ্রি। আর এখানে হচ্ছে সংকরণ কি? sp3d3। তাহলে আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু। তাহলে এই ছিল আমাদের সংকরণ নিয়ে ওভারঅল লেকচার, যেগুলো তোমরা সিকিউতে অ্যান্সার করবা। এবার হচ্ছে আমরা শর্টকাট দেখবো, ঠিক আছে? আমরা কথা দিছিলাম তোমাদেরকে শর্টকাট দেখাবো, তো চলো শর্টকাট ট্রিক্সটা দেখি। শর্টকাট ট্রিক্স দেখি, একটু পানি খেয়ে নেই। আচ্ছা, তো শর্টকাট যেহেতু দেখবো আমরা, চলো দেখি। শর্টকাটের ক্ষেত্রে ফার্স্টে আমরা আসি, শর্টকাট সূত্রটা কি ছিল এটা আগে আমরা দেখব, ঠিক আছে? আরে স্মার্ট বোর্ডে কত সমস্যা, ঠিক না? সুবিধাও আছে। শর্টকাট এটা হচ্ছে এমসিকিউতে অ্যান্সার করতে পারবা, তারপর হচ্ছে ভার্সিটি, মেডিকেল যেখানে এমসিকিউ আছে ওগুলোতে অ্যান্সার করতে পারবা ইজিলি। দেখো CH4 এর ক্ষেত্রে আমরা হাইব্রিডাইজেশন সাপোজ জানি না, ঠিক আছে? জানি না, তো আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, হাইব্রিডাইজেশন ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে ভি কি, এক্স কি, সি কি, এ কি বলতেছি, ওয়েট। তাহলে ফার্স্টে দেখো ভি এর পরিচয় কি? কেন্দ্রীয় পরমাণুর, একটু শুরুর দিকে বোঝাটা একটু কঠিন, এটাও কঠিন না, শুরুর দিকে খালি বোঝাটাই, তারপরে তোমার সব কিছু ইজি। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। তারপরে খেয়াল করো এক্স এর পরিচয় কি? একযোজী পরমাণুর সংখ্যা। যদি ওই যৌগে একযোজী পরমাণু থেকে থাকে তাহলে ওই একযোজী পরমাণুর সংখ্যা, একযোজী পরমাণুর সংখ্যা। তারপরে খেয়াল করো সি মানে কি ভাইয়া? সি মানে হচ্ছে ক্যাটায়নের চার্জ সংখ্যা,
ক্যাটায়নের চার্জ সংখ্যা। সি এর আগে কিন্তু একটা মাইনাস আছে ভাইয়া, আমি বারবার বলতেছি ক্যাটায়ন এমনিতে পজিটিভ, ক্যাটায়নের আগে আমি মাইনাস দিছি, অ্যানায়ন এমনিতে নেগেটিভ, প্লাস দিছি। এখন যখন তুমি ক্যাটায়ন সংখ্যা বুঝাবা খালি সংখ্যাটাই লিখবা, চিহ্ন সহ লেখার দরকার নাই। সে আমি বললাম NH4+, এখানে প্লাস আছে কয়টা? একটা না, তুমি ভুলেও এখানে +1 বসাবা না, এখানে +1 বসালে ভুল, তুমি এখানে খালি 1 বসাবা, একটা চার্জ একই বসাবা, ঠিক আছে? কোনো চিহ্ন সহ বসানোর দরকার নাই, চিহ্ন সহ বসানোর কোনো কি নাই, দরকার নাই। তাহলে চলো আমরা তাহলে ক্যাটায়নের চার্জ সংখ্যা দেখলাম, এ মানে তো তাহলে বুঝবাই অ্যানায়নের চার্জ সংখ্যা, অ্যানায়নের চার্জ সংখ্যা, ঠিক আছে? অ্যানায়নের চার্জ সংখ্যা। তাহলে খেয়াল করো, এবার আমরা হচ্ছে কাজ করা শুরু করব। ফার্স্টে CH4 এর কেন্দ্রীয় মৌল কোনটা? কেন্দ্রীয় মৌল হচ্ছে কার্বন। কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কয়টা? 4টা, ঠিক আছে না? তাহলে এটার ক্ষেত্রে হাইব্রিডেশন HD হবে, HD মানে হাইব্রিডেশন, ঠিক আছে? হাফ ইন্টু ভি এর ভ্যালু কত হবে এখানে? 4, কারণ আমরা ভি মানে জানতাম কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা, তাহলে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা কত? এখানে 4। এরপরে খেয়াল করো এখানে কোনো একযোজী মৌল আছে? হ্যাঁ আছে, একযোজী মৌল হচ্ছে হাইড্রোজেন। কয়টা আছে? 4টা, তাহলে 4 মাইনাস এখানে ক্যাটায়ন কয়টা আছে? অ্যানায়ন কয়টা আছে? কোনো ক্যাটায়ন নাই, কোনো অ্যানায়নও নাই, তাহলে -0 +0, তাহলে কত আসে যোগ করলে আসে হাফ ইন্টু 8, তার মানে আসে 4। এখন 4 মানে কি জানো? 4 মানে হচ্ছে এখানে একটা S আছে, 3টা P আছে, একটা S 3টা P যোগ করলে কত হয়? যোগ করলে হয় sp3, ঠিক আছে? আচ্ছা আমি এটা বলে দেই, সংখ্যাটা একবার বলে দেই। যদি তোমার হাইব্রিডেশন করার পরে ভ্যালু বের হয় ধরো 4, তার মানে হচ্ছে একটা S 3টা P, তার মানে sp3, ঠিক আছে? যদি হাইব্রিডেশন করার পরে তোমার ভ্যালু বের হয় 3, তখন কত? একটা S 2টা P, তার মানে sp2। যদি হাইব্রিডেশন করার পরে ভ্যালু বের হয় 2, তখন হচ্ছে একটা S একটা P। যদি ভ্যালু বের হয় 5, তখন কি? একটা S 3টা P, আর কত বাকি থাকে? 2 বাকি থাকে, তাহলে 2টা D। আচ্ছা দেখি আরেকবার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, sp3d, 2টা D না, একটা D। তাহলে 6 যদি হয় তখন কি হবে? sp3d2। যদি 7 হয় তখন হবে sp3d3, ঠিক আছে? sp3d3। আশা করি এটা বুঝাইতে পারছি। এখন খেয়াল করো, আমরা যে কোশ্চেনটা সলভ করলাম সেটার ক্ষেত্রে 4 আসছে, তাহলে অ্যান্সার কি হবে? sp3, ঠিক আছে? আচ্ছা এবার যদি আরেকটা আমি সলভ করি, ধরো PCl5, এটার ক্ষেত্রে খেয়াল করো, হাইব্রিডেশন যদি বের করি, সূত্র অ্যাপ্লাই করি, হাফ ইন্টু V + X মাইনাস C + A। তাহলে আমাদের এখানে কেন্দ্রীয় পরমাণুর ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা আছে? ভি দিয়ে হচ্ছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন। তাহলে দেখো কেন্দ্রীয় পরমাণু এখানে ফসফরাস কত? 15 না? তার মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা? 5টা। হাফ ইন্টু 5 প্লাস এখানে একযোজী মৌলের সংখ্যা কয়টা? 5টা, মাইনাস এখানে কোনো ক্যাটায়ন আছে? নাই। কোনো অ্যানায়ন আছে? নাই। তাহলে এটার অ্যান্সার কত আসবে? 5 আসবে, 10/2 মানে 5। আর 5 হইলে কত? sp3d। দেখো একটা S 3টা P, 4টা হইলো, আর একটা D, 5টা। তাহলে আশা করি একদম ক্লিয়ার। ওকে, এবার খেয়াল করো, আমরা যদি আরেকটা নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে সে NH4+। এটার ক্ষেত্রে HD সূত্র অ্যাপ্লাই করি, হাফ ইন্টু V + X মাইনাস C + A। এখানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন কয়টা? আমরা জানি নাইট্রোজেন মানে হচ্ছে 7, তার মানে প্রথম কক্ষপথে 2টা থাকবে, পরের কক্ষপথে হচ্ছে 5টা থাকবে। 5 প্লাস এখানে কয়টা একযোজী মৌল আছে? 4টা আছে। এখানে কোনো ক্যাটায়ন আছে? অ্যানায়ন আছে? আছে, ক্যাটায়ন আছে। তাহলে ক্যাটায়ন কয়টা আছে? একটা, 1। এখানে বলছি সংখ্যা খালি সংখ্যা বসাবা, ঠিক আছে? এখানে কোনো চিহ্ন বসাবা না। তাহলে 1 + 0, কোনো অ্যানায়ন নাই। তাহলে কত আসে? খেয়াল করো, 4 4 8, আচ্ছা তাহলে আসে 4 আসে। তার মানে হচ্ছে sp3 সংকরিত। তার মানে NH4+ এর সংকরণ কি? sp3। কয় সেকেন্ড লাগছে বলো তো এটা বের করতে? খালি তোমাদের বুঝাইতেই যে টাইমটা লাগছে ওইটাই। আচ্ছা এবার হচ্ছে আমরা কার্বনেটেরটা বের করব। কার্বনেট, এটা একটু ডিফারেন্ট আছে। দেখো কার্বনেটের ক্ষেত্রে এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা? কার্বন। তাহলে কার্বনের ক্ষেত্রে আমরা যদি বসাই HD = হাফ ইন্টু C +
হাফ ইন্টু ভি প্লাস এক্স, ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। হাফ ভি কত ভাইয়া? এখানে আমরা জানি ভি হচ্ছে 4, এক্স কত? এটাই ভুল করো, এটা কি এক্স? এটা কি একযোজি মৌল? অক্সিজেন হচ্ছে একটা দ্বিযোজি মৌল, এটা যোজনী 2, ঠিক আছে? হাইড্রোজেন তারপর হ্যালোজেন এগুলো হচ্ছে নর্মালি কি হয়, একযোজি হয়। এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে দ্বিযোজি মৌল, কোনো একযোজি মৌল নাই। এক্স এর ভ্যালু কত? 0। মাইনাস কোনো ক্যাটায়ন আছে? নাই। অ্যানায়ন আছে? হ্যাঁ 2টা আছে। এখানে কিন্তু -2 ভুলেও বসায় না, ঠিক আছে? তাহলে এখানে কত আসে? ক্যালকুলেট করলে আসে 4 2 6 মানে 3 আসে। তার মানে কত? sp2, ঠিক আছে? sp2 সংকরিত। এবার যদি আমরা NH3 দেখি, NH3 এর ক্ষেত্রে কত? হাইব্রিডেশন ইকুয়ালস টু হাফ ইন্টু ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখানে হাফ ইন্টু ভ্যালেন্সিয়ালের ইলেকট্রন কয়টা? 5টা। এখানে কি কোনো একযোজি মৌল আছে? হ্যাঁ আছে, হাইড্রোজেন কয়টা? 3টা, তাহলে 3 মাইনাস সি। ক্যাটায়ন অ্যানায়ন আছে? নো। তাহলে এখানে 8/2 মানে 4, তার মানে sp3 সংকরণ। পারবা? আচ্ছা, আশা করি এই শর্টকাট সহ সব কিছু তোমরা পারবা, ঠিক আছে? তাহলে এই ছিল আমাদের মোটামুটি সংকরণ নিয়ে আলোচনা। সংকরণের ওভারঅল ডিটেলস এবং শর্টকাট আমরা সব কিছু মোটামুটি দেখাই দিছি। থ্যাংক ইউ পাশে থাকার জন্য।